আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে আমরা ধারার অঙ্ক করব। আর এই ধারা নিয়ে আমি ইতিমধ্যে দুটো ভিডিও দিয়েছি। প্রথম ভিডিওতে আমি সমান্তর ধারার অঙ্ক করিয়েছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে স্বাভাবিক ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় করিয়েছি এবং সেটার বর্গের যোগফল এবং ঘরের যোগফলগুলো নির্ণয় করিয়েছি। এই দুটো ভিডিওরই লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা দেখলে ধারা আসলে কতটা সহজ এটা বুঝতে পারবা। আজকে আমরা গুণোত্তর ধারা এবং অসীম ধারার অঙ্ক করব। তো আসো আমরা শুরু করি। প্রথমত আমি যদি এরকম একটা ধারা লিখি যে প্রথমে 3 আছে, তারপরে লিখলাম 6, তারপরে লিখলাম 12, তারপরে লিখলাম 24, এরকম করে 10টা পদ আছে মনে করো। হ্যাঁ, এরকম করে 10টি পদ আছে, এটা একটা ধারা। তাহলে দেখো এই যে ধারাটা যে আছে, যে 3 পরে 6 আছে, 6 এর পরে 12 আছে, 12 এর পরে 24 আছে, তুমি আসলে কি দেখতে পাচ্ছ? তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই 3 এর পরে যে 6 হয়েছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, কিন্তু 6 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত? মানে 12 থেকে 6 বিয়োগ করলে কি 6 আসে। তার মানে এইখান থেকে এটার বিয়োগফল যত, এখান থেকে কিন্তু এটার বিয়োগফল তত না। তার মানে এটা কিন্তু সমান্তর ধারা না। আমি বলছিলাম যে সমান্তর ধারা মানে সমান অন্তর থাকবে, মানে প্রত্যেকটারই অন্তর সমান থাকবে। মানে এই 6 থেকে 3 বিয়োগ করলে যেমন 3 আসছে, এখানে যদি 9 থাকতো তাহলে 9 থেকে 6 বিয়োগ করলেও 3 আসতো, তাহলে সেটা সমান্তর ধারা হতো। কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে 3 এর পরে 6, 6 এর পরে 12, 12 এর পরে 24। তোমরা একটু মাথা ঘাটালে দেখতে পাচ্ছ যে 3 এর ডাবল হচ্ছে 6, তার ডাবল হচ্ছে 12, তার ডাবল হচ্ছে 24। তার মানে এইটা একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে তুমি পরের পদটা পেয়েছো। কোন সংখ্যাটা সেটা? সেটা হচ্ছে 3 এর সাথে 2 গুণ করে 6 পেয়েছো, আবার 6 এর সাথে 2 গুণ করে 12 পেয়েছো, আবার 12 এর সাথে 2 গুণ করে 24 পেয়েছো। তাহলে একটা দেখো, এই যে একটা নির্দিষ্ট সংখ্যা তুমি যে গুণ করে পরের পদ যে পেলে, এই যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যে তুমি পরের পদ পেলে, এই জন্য এই ধারাটাকে বলে গুণোত্তর ধারা। এটাকে কি বলে? গুণোত্তর ধারা। তুমি বলবা এই জন্য কেন বলে গুণোত্তর ধারা? এই যে দেখো, গুণোত্তর ধারাকে তুমি যদি একটু ভেঙে ফেলো, তাহলে গুণ যোগ উত্তর, গুণ যোগ উত্তর, মানে গুণ করে উত্তর, উত্তর মানে হচ্ছে পরের পদ, উত্তর মানে হচ্ছে পদ, মানে উত্তর পদ মানে হচ্ছে পরের পদ পাওয়া, পূর্ব পদ মানে হচ্ছে আগের পদ পাওয়া। তাহলে গুণ করে যদি উত্তর পদ পাওয়া যায়, এই যে গুণ করে যদি উত্তর পদ মানে পরের পদ পাওয়া যায়, তাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তার মানে 3, 6, 12, 24 এই ধরনের যেগুলো ধারা থাকবে সেগুলো হচ্ছে গুণোত্তর ধারা। একটা গুণ করে যদি একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি পরের পদটা পাওয়া যায়। তো দেখো যে আমরা গুণোত্তর ধারা আগে চিনতে পারি কিনা। মনে করো তোমাকে আমি যদি দেই যে 4 প্লাস 12 প্লাস 36, হ্যাঁ, এইভাবে করে যদি দেই, তাহলে দেখো 4 এর সাথে তুমি যদি 3 গুণ করো, 4 এর সাথে 3 গুণ করলে তুমি 12 পাচ্ছ, আবার 12 এর সাথে 3 গুণ করলে 3 12 36 পাচ্ছ। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা। তার মানে নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি পরের পদ পাওয়া যায়, সেটাও একটা গুণোত্তর ধারা। মনে করো এখানে তুমি মনে করো 20টি পদের কথা যদি বলা হয়, তাহলে 20টি পদ এরকম আছে, এগুলো হচ্ছে গুণোত্তর ধারার পদগুলো। আবার তোমাকে দেখেও কিন্তু বুঝতে হবে, মনে করো যে 2 প্লাস লিখলাম 1 প্লাস লিখলাম হাফ প্লাস লিখলাম 1/4। আচ্ছা, এরকম করে মনে করো যে এখানে 15টি পদ আছে, এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা। তুমি বলবা কিভাবে করে গুণোত্তর ধারা হলো? এটা তো কমছে, গুণ করছি কোথায়? এখানে দেখো যে 2 এর সাথে কত গুণ করলে 1 আসে? 2 এর সাথে হাফ গুণ করলে 1 আসে না? 2 আর হাফ কাটাকাটি করলে 1 আসে। আবার 1 এর সাথে হাফ গুণ করলে কি হাফ আসে? আবার হাফের সাথে হাফ গুণ করলে কি 1/4 আসে? তার মানে দেখো প্রত্যেকবার হাফ গুণ করে করে কিন্তু পরের পদটা পাচ্ছ। তার মানে এটাও একটা গুণোত্তর ধারা। তাহলে উপরের এই যে আমরা যে 3টা লিখেছি, 3টাই গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারাগুলো কিন্তু আগে চিনতে হবে যে গুণ করে যদি তুমি পরের পদটা পাও, মানে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে, এখানে হাফ গুণ করে করে কিন্তু পরের পদগুলো পাচ্ছ। কারণ 1/2 কে তুমি যদি হাফ দ্বারা গুণ করো, তাহলে 1/4 পাবা না? এই যে 2 আর 2 = 4, হ্যাঁ, তাহলে 1/4 পাবা। অথবা আমাদেরকে কিন্তু এটাও দেখে বুঝতে হবে যে এইটা গুণোত্তর ধারা কিনা, এটাও দেখেও কিন্তু বুঝতে হবে। মনে করো যে 1 আছে, -1 প্লাস 1 -1 প্লাস, এরকম করে মনে করো 10টি পদ আছে। আচ্ছা বলো তো, এইটা কি গুণোত্তর ধারা হওয়ার কোনো চান্স আছে? এটা অবশ্যই একটা গুণোত্তর ধারা। কেন? কারণ এই যে দেখো 1 কে কত দ্বারা গুণ করলে -1 পাওয়া যায়? -1 দ্বারা গুণ করলে। আবার এই -1 যদি এই -1 কে গুণ করো, তাহলে -1 আর -1 গুণ করলে +1 হবে। আবার +1 কে যদি তুমি -1 দিয়ে গুণ করো, আবার -1 হবে।
তার মানে এখানে যে নির্দিষ্ট সংখ্যাটা আছে সেই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে -1। এখানে নির্দিষ্ট সংখ্যাটার নাম কি? -1। এই -1টাই কিন্তু তুমি গুণ করে করে পরের পদটা পাচ্ছ। এখন এতক্ষণ থেকে আমরা যে নির্দিষ্ট সংখ্যা গুণ করে যে পরের পদটা পাচ্ছি, এই গুণোত্তর ধারায় সেই জিনিসটার নাম হচ্ছে সাধারণ অনুপাত। এই যে নির্দিষ্ট সংখ্যাটা গুণ করে পরের পদটা পাওয়া যায় সেটাকেই বলা হয় সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনো পদ, মানে যে কোনো এটা যদি একটা গুণোত্তর ধারা হয় তাহলে যে কোনো একটা পদ দিয়ে তার আগের পদটাকে যদি তুমি ভাগ দিয়ে দাও তাহলে সেটা সাধারণ অনুপাত বের হয়ে যাবে। যেমন এখানে দেখো, এখানে যে -1 দ্বারা গুণ করছো, এই -1টা তোমাকে যদি বের করতে হয়, এই সাধারণ অনুপাতটা তোমাকে যদি বের করতে হয়, তাহলে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে মনে করো যে দ্বিতীয় পদ আসতে হচ্ছে -1, এই -1কে তুমি 1 দ্বারা ভাগ দিলা, তাহলে তুমি সাধারণ অনুপাত পেয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দিলে যেমন পাওয়া যাবে সাধারণ অনুপাত, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলেও সাধারণ অনুপাত পাওয়া যাবে, চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ দিলেও সাধারণ অনুপাত পাওয়া যাবে। গুণোত্তর ধারা হলেই তোমার এই অনুপাতগুলো সমান থাকবে এবং সেই অনুপাতটা যে মানটা হবে, এই যে দেখো -1কে 1 দ্বারা ভাগ করলে তো -1ই আসে। এটাকে আমরা সাধারণ অনুপাতকে আমরা r দ্বারা প্রকাশ করি। r তে রেশিও, সাধারণ অনুপাত মানে সাধারণ রেশিও, যেটা জেনারেল, যেটা কমন রেশিও আছে, সেই এই কমন অনুপাতটাকে আমরা r দ্বারা প্রকাশ করি। সেটার মান এখানে -1। এই -1টাই কিন্তু সেই সংখ্যাটা যেটা দিয়ে তুমি পরের পদ পাচ্ছিলে। তো এখানেও দেখো, এখানে যেমন এই যে এই ধারাটার ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি সাধারণ অনুপাত বা r এর মান কত, তাহলে তুমি করবা কি, এই যে দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দিয়ে ভাগ দিলা, হাফ হয়ে গেল। আবার যদি কেউ বলে না আমি এটা কাজ করব না, আমি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিব, হ্যাঁ তাও হবে। হাফকে তুমি 1 দিয়ে ভাগ দিলেও তো হাফই আসবে, সমস্যা নেই। যেটাই করো না কেন, 1/4কে হাফ দিয়ে ভাগ দিলেও কিন্তু হাফই আসবে। তার মানে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে বিষয়টা, এই গুণোত্তর ধারার মধ্যে থাকে সাধারণ অনুপাত, যেখানে পরের পদটা থেকে জাস্ট ইমিডিয়েট আগের পদটা দিয়ে ভাগ দিলে তুমি এই অনুপাতগুলা সবগুলোরই সমান হবে এবং সেটাকে আমরা সাধারণ অনুপাত বলবো এবং তাকে r দ্বারা প্রকাশ করব। আর আমাদের সমান্তর ধারাতে কি বলছিলাম, সমান্তর ধারায় এই অন্তরগুলা সমান থাকে, সেখানে বলে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ডিফারেন্সগুলো বুঝে গেছি। তো এখন আরো মজার একটা বিষয় দেখো, এতক্ষণ থেকে তো তোমাদেরকে গুণোত্তর ধারার আসলে জিনিস কোনগুলো গুণোত্তর ধারায় এটা বোঝালাম। এখন আমি যদি তোমাদেরকে বলি যে একটা পদ, যেটার প্রথম পদ মনে করো a দেওয়া আছে, এইটার যদি একটা গুণোত্তর ধারা হয়, তাহলে গুণোত্তর ধারা তো একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদ পাবা। সেই সাধারণ অনুপাতটা যদি r হয়, তাহলে এর পরের পদটা হবে কি, ar। বুঝতেই তো পারতেছো, আমি একটু আগে বললাম না যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদ পাইলেই তো সেটা গুণোত্তর ধারা, না তাহলে না, তা যদি না হয় তাহলে তার গুণোত্তর ধারা হবে না। তো সেই নির্দিষ্ট যেই সংখ্যাটা গুণ করে পরের পদটা পাবা, সেইটাই তো সাধারণ অনুপাত ছিল। সেটাকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথম পদ যদি a হয়, তার দ্বিতীয় পদ হবে ar, তৃতীয় পদ কি হবে, ar এর সাথে আবার একটা r গুণ যাবে, কারণ r দিয়ে তো গুণ করতে হচ্ছে প্রতিবার। একে r দ্বারা গুণ করলাম, তাকে আবার r দ্বারা গুণ করলাম, তাহলে ar ইন্টু r মিলে ar স্কয়ার। তারপরের পদ কি হবে, আরেকবার r দ্বারা গুণ করলে হবে ar কিউব। বুঝতে পারতেছো? তো দেখো, এরকম করে আমরা মনে করো যে n তম পদ বের করব। যদি এই ধারাটায় মোট n টা পদ থাকে, তাহলে n তম পদে আসলে এটার মানটা কিরকম হতে পারে সেটা আমরা বের করব। তো সেটা এখানে লিখি, এই গুণোত্তর ধারার n তম পদ আসলে কত হবে। তার গুণোত্তর ধারার n তম পদ কত হবে, এটা আসলে খুবই সহজ। তুমি একটু মাথা খাটাও, যে এটা হচ্ছে প্রথম পদ, সেটাতে a আছে, দ্বিতীয় পদে ar আছে, তৃতীয় পদে ar স্কয়ার আছে। দেখো, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। একটু চিন্তা করো তো, যে দ্বিতীয় পদে a এর উপরে কিন্তু r আছে, তৃতীয় পদে a এর উপরে r স্কয়ার আছে, 4 নাম্বার পদে চতুর্থ পদে a এর উপরে r কিউব আছে। তুমি বলো তো n তম পদে a r টু দি পাওয়ার কি n থাকবে নাকি একটা কম থাকবে? এই যে দেখো, তৃতীয় পদে এখানে 2 আছে, চতুর্থ পদে এখানে 3 আছে, তাহলে n তম পদে কি হবে, a r n-1 এটা হবে, তাই না? যে n তম পদ যদি আমি তোমাকে বলি, তাহলে n তম পদ হবে a r টু দি পাওয়ার n-1। তো এটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র। আর আরেকটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যোগফলের সূত্র। এই যোগফলের সূত্র দুটো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে গুণোত্তর ধারাও শেষ, অসীম ধারাও শেষ। তাহলে এই যে যোগফলের যে সূত্র, কতগুলা যোগফল, সেটা হচ্ছে nটি পদের যদি যোগফলের কথা যদি বলা হয়,
এনটা পদের যোগফলের সূত্র। এখানে সূত্র একটাকে আমরা দুই ভাবে করে লিখি, যে যখন আর এর মান যদি গ্রেটার দেন 1 থাকে তখন আমরা সূত্রটা এইভাবে লিখি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভিশন r মাইনাস 1। এটা হচ্ছে এনটা পদের যোগফল যদি আর এর মান গ্রেটার দেন 1 হয়, তাহলে আমাদের যোগফলের সূত্র হচ্ছে এটা। আর যদি আর এর মান লেস দেন 1 হয় তাহলে সূত্র একই, খালি 1টা সামনে আসবে, আর এনটা এখানে ডান পাশে চলে যাবে, এখানেও 1টা সামনে আসবে, আরটা ডান পাশে যাবে। আর এর মান যদি লেস দেন 1 হয় তাহলে আর টু দি পাওয়ার n ডিভিশন 1 মাইনাস r, যদি আর লেস দেন 1 হয়। যদিও এই দুটা সূত্র কিন্তু একই সূত্র, মানে জাস্ট এটা এখান থেকে মাইনাস, দুই জায়গা থেকে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস কাটা যায়, কিন্তু এটাই আসবে। তারপরে আমাদের ট্রেডিশনাল নিয়ম হচ্ছে আর গ্রেটার দেন 1 হলে আমরা উপরের সূত্র ইউজ করব, আর লেস দেন 1 হলে নিচের সূত্র ইউজ করব। তো আমাদের এই জিনিসটা হয়ে গেল। এবং আরেকটা সূত্র আমি সাথে একটু লিখে দিব, তোমরা একটু লিখে রাখো, সেটা হচ্ছে যদি অসীম ধারা হয়, অসীম মানে n তম পদ বের না করে বললো যে এরকম একটা ধারা দিয়ে দিল যে 2 4 8 16 এরকম একটা ধারা, হ্যাঁ, বা তোমার 10টি পদের সমষ্টি কত সেটা তো বলে দিলে তোমরা জাস্ট এগুলা এই সূত্রগুলো ইউজ করবা। যদি আর গ্রেটার দেন 1 হয় এটা, আর লেস দেন 1 হয় এটা। আর যদি অসীমতক সমষ্টি বলে, অসীমতক সমষ্টি, তাহলে তোমরা জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে a বাই 1 মাইনাস r। এই অসীমতক সমষ্টির ফর্মুলা হবে a বাই 1 মাইনাস r। এতটুকু ফর্মুলা, এই ফর্মুলাগুলো মনে রাখলেই শেষ। তাহলে n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, আর n টি পদের যোগফল হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভিশন r মাইনাস 1। আর এটাকেই জাস্ট 1 গুলা সামনে দিয়ে r গুলাকে পিছনে দিলেই তোমার হচ্ছে r লেস দেন 1 এর জন্য সূত্র। আর অসীমতক সমষ্টির জন্য এই যে দেখো, এইটুকের ভ্যালুটা বাদ দিয়ে দিলে, এইটুকের ভ্যালু যদি 1 চিন্তা করো তাহলে a বাই 1 মাইনাস r আসে, সেটাই হবে অসীমতক সমষ্টি। এই আর কি আমাদের। এখন আমরা অঙ্ক করতে পারি, আসলে আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক করতে কিন্তু খুবই মজা, গুণিত ধারার অঙ্ক করা খুবই মজা। আচ্ছা, প্রথমে আমি যদি তোমাকে বলি যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 নবম পদ কত? বলতো নবম পদ কত? এই ধারাটার নবম পদ কত হবে? তাহলে তুমি কিভাবে করে এটা নবম পদ বের করবা? আমি তোমাদেরকে বলবো, যদি এটা এমসিকিউ এ আসে, বিশ্বাস করো এমসিকিউ যদি আসে, তুমি জাস্ট মুহূর্তের মধ্যে 1 নাম্বার যেহেতু 2, তারপরে 4 মানে 2 গুণ হয়েছে, তার চেয়ে দ্বিগুণ হয়েছে 8, তার চেয়ে দ্বিগুণ হয়েছে 16, তার চেয়ে দ্বিগুণ করলে 32, তার চেয়ে দ্বিগুণ করলে 64, তার চেয়ে দ্বিগুণ করলে 128, 128 এর দ্বিগুণ করলে 256। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাকে দ্বিগুণ করলে 512। তো শেষ। তার মানে নবম পদ হচ্ছে 512। শেষ। তুমি এইভাবে করে ফেলতে পারো যদি এমসিকিউ আসে। মানে তোমাকে পুরাটা করতেই হবে না, কোনো অঙ্কের দিকে যাইতেই হবে না। তুমি জাস্ট দেখলা যে হ্যাঁ 1 নাম্বার পদে এটা, 2 নাম্বার পদে এটা, 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে, তাকে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে, তাকে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে, তারপরে তার দ্বিগুণ হবে এটা। মানে 5 নাম্বার পদটা হবে তার দ্বিগুণ, 6 নাম্বার পদ হবে 32 এর দ্বিগুণ, 7 নাম্বার পদ হবে 64 এর দ্বিগুণ, 8 নাম্বার পদ হবে 128 এর দ্বিগুণ। 128 এর দ্বিগুণ করলে তোমার 9 নাম্বার পদ চলে আসবে, যে 256 এর দ্বিগুণ করলে 512, এটাই হচ্ছে 9 নাম্বার পদ। দেখো কত সহজে তোমার এমসিকিউ আসলে অ্যান্সার দিতে পারতেছো। এখন যদি রিটেনে আসে তোমরা কি করবা? ওই যে ফর্মুলা, যে এখানে প্রথম পদ কমা a ইকুয়াল হচ্ছে 2, নবম পদ বলছে, তাই না? তাহলে আমরা কি জানি? n তম পদের সূত্র কি জানি? n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1। মানে সাধারণ অনুপাত, এটা লিখি নাই, সাধারণ অনুপাত কত এখানে একটু বলো তো, সাধারণ অনুপাতটা কত? সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দ্বারা ভাগ দাও, তাহলে 4/2 ইকুয়াল হচ্ছে 2। সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অনুপাত হচ্ছে 2, আর টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এই যে নবম পদ, তার মানে n এর মান হচ্ছে 9 মাইনাস 1, তার মানে 2 × 2 টু দি পাওয়ার 8।
এখন কেউ কেউ বলবে 2 টু দি পাওয়ার 8 আমি বের করতে পারি না। তোমাদের জন্য একটা আমি সিস্টেম শিখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করে তুমি চিন্তা করবা। তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি যেভাবে করে চিন্তা করে শিখাই সেটা হচ্ছে, মনে করো 2 টু দি পাওয়ার 8 কে তুমি যদি ভেঙে ফেলো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করলে তো 2 টু দি পাওয়ার 8 আসে। এবং 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে এটা একটা 16, এটা একটা 16, এবং 16 এর স্কোয়ার মানে 16 আর 16 গুণ করলে হয়ে যাচ্ছে 256। তাহলে 256 এর দ্বিগুণ হচ্ছে 512। এভাবে করে করতে পারো। আবার কেউ যদি আলাদাভাবে করে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই, যেইভাবে ইচ্ছা তুমি ভেঙে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে মানে এইভাবে করে হাতেও গুনতে পারো যে হ্যাঁ আমি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 8, তো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 9, মানে 9টা 2 গুণ করা। তো সেটা এইভাবে গুনতে পারো যে 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, হ্যাঁ 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে 512। এইভাবে করেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি এভাবে করে, যদি ক্যালকুলেটর থাকে তাহলে তো ক্যালকুলেটরে অ্যান্সার বসাই দিবা, পানি শেষ। তো যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না তাদের জন্য আমি ক্যালকুলেশনটা একটু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যদি বলি 32 প্লাস 16 প্লাস 8 ধারাটির দশম পদ কত? দেখি তো আমরা পারি কিনা। দশম পদ কত? তাহলে বলো প্রথম পদ কত? এখানে প্রথম পদ হচ্ছে 32। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে 16 ভাগ হচ্ছে 32, করলে আসবে হচ্ছে হাফ, তাই না? সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দ্বারা ভাগ দিয়ে দিলা, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমরা জানি n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা বলতে পারি যে দশম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, মানে হচ্ছে a এর মান কত? 32, r এর মান কত? হাফ, টু দি পাওয়ার হচ্ছে 9। এখন তুমি বলবা যে 2 টু দি পাওয়ার 9 এর মান তো জানি না, 2 টু দি পাওয়ার 9 এর মান একটু আগে বের করা শিখাইছি, কিভাবে বের করবা? হাত দিয়ে গুনো, হাত দিয়ে গুনতে থাকো, হাত দিয়ে গুনে বের করতে পারো। অথবা আরেকটা কাজ করতে পারো, যে আগে যেরকম করলাম যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 করলে কি 2 টু দি পাওয়ার 9 আসবে না? 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 মিলে 2 টু দি পাওয়ার 8, আর একটা 2 দিয়ে গুণ করলে 2 টু দি পাওয়ার 9 আসবে। আচ্ছা আসলো। এখন তুমি এটা কাজ করতে পারো যে একটা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 আর 2 গুণ করলে হচ্ছে 32, এখানে কিন্তু 32 আছে ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে এই জায়গায় 32 32 কিন্তু কাটা চলে গেল, তাহলে 1/2 টু দি পাওয়ার 4 মানে 1/16 হবে অ্যান্সার। তো এইভাবে করে তুমি সহজেই ক্যালকুলেট করতে পারবা, খুবই সহজে তুমি ক্যালকুলেট করতে পারবা। এবং যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, এইগুলো অঙ্কে সাধারণত অনেক সময় বড় অঙ্ক যখন দেয়া থাকে তখন পাওয়ার দিয়েই অ্যান্সারে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে পাওয়ার দিয়ে অ্যান্সারে দেওয়া আছে, এরকম করে থাকে। তো আসো আরেকটা টাইপের অঙ্ক করি, যে কিভাবে করে করা যেতে পারে আমরা দেখি। মনে করো আমি তোমাকে যদি বলি 16 প্লাস 8 প্লাস 4 ধারাটির কততম পদ 1/4? কততম পদ 1/4? বলো তো এটা এমসিকিউ আসলে কি অঙ্ক করতে হবে? অবশ্যই করতে হবে না। এটাকে 2 দিয়ে ভাগ করছো, 8 পাইছো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাচ্ছে, মানে হাফ দিয়ে গুণ করা আর কি। মানে 2 দিয়ে ভাগ করা মানে কিন্তু হাফ দিয়ে গুণ করা, মানে অ্যাকচুয়ালি একে হাফ দ্বারা গুণ করলে 16 কে হাফ দ্বারা গুণ করলে 1/8 পাওয়া যায়, 1/8 কে হাফ দ্বারা গুণ করলে 1/4 পাওয়া যায়। তার মানে 1/4 কে তুমি যদি হাফ দ্বারা গুণ করো তাহলে 2 পাওয়া যাবে, তার মানে 4 নম্বর পদটা কিন্তু 2। আবার 2 কে তুমি যদি হাফ দ্বারা গুণ করো, 2 আর হাফ কাটাকাটি করলে 1 পাওয়া যাবে, তার মানে 5 নম্বর পদ কিন্তু 1। আবার 1 কে তুমি যদি হাফ দ্বারা গুণ করো হাফ পাওয়া যাবে, তার মানে আমার তারপরের পদটা হচ্ছে হাফ। তারপরে যদি তুমি আরেকবার হাফ দ্বারা গুণ করো তাহলে পাওয়া যাবে 1/4। আমার কিন্তু 1/4 এসে গেছে। এখন দেখতে হবে 1/4 কত নম্বর পদ? 1 2 3 তারপরে 4 5 6 7 নম্বর পদ, তার মানে অ্যান্সার হবে সপ্তম পদ। তো দেখো কত মজা করে কিন্তু আমি বের করে ফেললাম যে এটা হচ্ছে সপ্তম পদ। কিন্তু যদি রিটেনে আসে তুমি কি করবা? কোনোই ব্যাপার না, এটা তোমরা জাস্ট নরমালি বের করে ফেলতে পারবা। যে ধরি আমি লিখলাম না, প্রথম ধরি ধারাটির প্রথম পদ লিখে ফেলি। ধরি ধারাটির প্রথম পদ কমা a = 16
সাধারণ অনুপাত r ইকুয়াল 8/16 ইকুয়াল হাফ। বুঝতেই তো পারতেছো যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিব, তাহলে সাধারণ অনুপাত পেয়ে গেলাম। এইবার আমরা যদি ধরি যে n তম পদ, ধরি তো লিখছি, ধরি ধারাটির n তম পদ হচ্ছে 1/4। এখন বলো তো, আমরা জানি n তম পদের ফর্মুলা কি? n তম পদের ফর্মুলা কি? a r টু দি পাওয়ার n - 1। এটা তার মানে আমরা বলতে পারি যে a r টু দি পাওয়ার n - 1, a r টু দি পাওয়ার n - 1 এর ভ্যালুটাই হচ্ছে 1/4। যেখানে a এর ভ্যালু দেয়া আছে বসায় দাও। a এর ভ্যালু কত দেয়া আছে? প্রথম পদ 16, r এর মান কত? হাফ পেয়েছো। n - 1 আমরা জানি না, n এর মানই বের করতেছি, কারণ কত তম পদ বলছে সেটাই আমরা বের করতেছি। তো দেখো আমি কি করব, এখন যেটা কাজ করতে পারি যে এই যে নিচে যে 16 আছে এটাকে এই পাশে নিয়ে যাব। তার মানে আমাদের থাকতেছে 1/2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল 1/16 × 4। 1/16 × 4 মানে 64। আচ্ছা 64 মানে 1 এই এখন দেখো, এখন একটা মজার ব্যাপার দেখো, 64 2 টু দি পাওয়ার কত সেটা যদি তুমি চিন্তা করো, তো অনেকে এটা মানে বের করতে অনেক সমস্যা হয়। তুমি এভাবে চিন্তা করতে পারো যে 64 মানে তো 8 গুণন 8। 64 মানে কি 8 গুণন 8। তুমি এভাবে চিন্তা করতে পারো, 8 মানে কি 2 এর উপর কিউব দিলে 8 পাওয়া যায়। তাহলে 2 এর উপর কিউব গুণন 2 এর উপর কিউব, তাহলে দুইটা 2 এর উপর কিউব গুণ করলে 2 টু দি পাওয়ার 6 আসলে। বুঝো না? 2 টু দি পাওয়ার 6 মানে আসলে 64, 64। মানে এভাবেও গুনতে পারো যে 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এই যে 6 চলে আসছে। তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে এখানে হাফ টু দি পাওয়ার n - 1 ইকুয়াল হচ্ছে হাফ টু দি পাওয়ার 6 আসলো। তাহলে দেখো দুই পাশেই কিন্তু হাফ আছে, এই পাশেও হাফ, এই পাশেও হাফ। দুইটা হাফ যদি আমি কেটে দেই তাহলে আমাদের থাকতেছে কি যে n - 1 ইকুয়াল 6 বা n ইকুয়াল 6 + 1 ইকুয়াল হবে 7। তার মানে n এর মান 7 পাওয়া যাচ্ছে। তার মানে আমরা একটু আগে যে বের করলাম, আমরা লজিক্যালি বের করে ফেলছিলাম যে সপ্তম পদ হবে আসলে 1/4। এটা আমাদের রিটেনে করলে এরকম করে আসবে। এমসিকিউ আসলে এত বড় করার দরকার আছে? কোনো দরকার নেই, জাস্ট ওইভাবে করে মুহূর্তেই তুমি বের করে ফেলতে পারবা। ওকে, এখন পদের সমষ্টি নিয়ে আমরা কিছু অঙ্ক করি। পদের সমষ্টি মনে করো তোমাকে বলা হলো যে 3 + 6 + 12 প্লাস বলা হলো যে 10টি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি কত? তো এই ধরনের অঙ্কে সাধারণত অ্যান্সারগুলো পাওয়ারেই দেওয়া থাকে। হ্যাঁ, যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে পাওয়ারেই অ্যান্সার দেওয়া থাকে। তো আমরা 2 + 6 যদি দরকার মানে যদি মানে নরমালিও যদি অ্যান্সার দেওয়া থাকে কিভাবে বের করতে হবে আমি বলে দিচ্ছি। তো 10টি পদের সমষ্টি, এটা কিভাবে করব? এটা কিন্তু আর তম পদ না। পদের সমষ্টির সূত্র কি ছিল? দুইটা সূত্র ছিল। তার মধ্যে প্রথমে আমাকে a এর মান হচ্ছে 3, প্রথম পদ a এর মান হচ্ছে 3, আর r এর মান হচ্ছে দ্বিতীয় পদকে তুমি প্রথম পদ দিয়ে ভাগ দাও তাহলে আসবে হচ্ছে 2। তাহলে r এর মান 2, r এর মান 2 কি গ্রেটার দ্যান 1, 1 এর চেয়ে বড়। 1 এর চেয়ে যখন বড় হবে তখন কি পদের সমষ্টি যে আছে সেই সমষ্টির সূত্রটা কি ছিল? যে আমরা যদি বলি যে nটি পদের সমষ্টি, nটি পদের সমষ্টি, এই সূত্রটা ছিল হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। মনে আছে? a r টু দি পাওয়ার n - 1 ডিভিশন r - 1। আর যখন r এর মান যদি লেস দ্যান 1 হইতো, 1 এর চেয়ে যদি ছোট হইতো তাহলে কিন্তু 1টা সামনে আসতো, 8টা পরে আসতো। এই তো তোমাদের অঙ্ক তো আসলে শেষ অ্যাকচুয়ালি। এখন ক্যালকুলেশন জাস্ট, মানে a এর মান 3, r এর মান হচ্ছে এই যে r এর মান হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে 10টি পদ। তার মানে এখানে লিখে দিই যে 10টি পদের সমষ্টি 2 টু দি পাওয়ার 10 মাইনাস হচ্ছে 1 ডিভিশন 10 এখানে হচ্ছে 2 - 1, 2 - 1 মানে তো 1ই। এখন 2 টু দি পাওয়ার 10 মানে কত? এখন 2 টু দি পাওয়ার 10 মানে তুমি গুনতে পারো, সমস্যা নেই। তবে 2 টু দি পাওয়ার 10 মানে কত সেটা তোমাদের জানা থাকা উচিত। সেটা হচ্ছে 1024। 2 টু দি পাওয়ার 10 মানে 1024। এই যে আমরা 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, আবার 1000 কিলোবাইট 1 কিলোবাইট সমান 1024 বাইট, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসছে, 2 টু দি পাওয়ার 10 থেকে আসছে। তাই হোক, এটা আইসিটির বিষয়। তারপরেও আমি বলে রাখলাম যে এই 2 টু দি পাওয়ার 10 মানে 1024, এটা তুমি মনেও রাখতে পারো। আর যদি মনে না থাকে তাহলে এইভাবে করে হিসাব করবা যে 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে 512, তার দ্বিগুণ করলে 512 দ্বিগুণ করলে 1024, এই যে 10 2 টু দি পাওয়ার 10। তার মানে 2 - 1 মানে তো 1, 3 ×
এটা হচ্ছে 1024 মাইনাস হচ্ছে 1, তার মানে 3 ইন্টু 1023। এরকম এরকম থাকলে তো জাস্ট তোমার উত্তর দেওয়াই থাকবে যে এইভাবে করে বের করতে হবে। 3 3 9, 3 2 6, 0 3 3, মানে 3069 হচ্ছে অ্যান্সার 10টি পদের সমষ্টি। ওকে, তো তোমরা বুঝে গেছো যে কিভাবে করে করতে হবে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি। আচ্ছা, মনে করো তোমাকে আমি দিলাম যে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস, এখানে দিলাম 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি বের করা যাবে? দেখো তো সহজ কিনা। অবশ্যই সহজ। তুমি কি করবা? প্রথম পদ কত? প্রথম পদে ইকুয়াল কত? 16। সাধারণ অনুপাত 16, 8 ভাগ 16 করলে আসবে হাফ। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে সবসময় ভাগ করতে হচ্ছে। হাফ কি 1 এর চেয়ে বড় না ছোট? 1 এর চেয়ে ছোট, তার মানে এটা তো লেস দেন 1। তাহলে আমরা জানি যে n তম পদের সমষ্টি, nটি পদের সমষ্টি, nটি পদের যে সমষ্টির যে সূত্র আছে, তখন কি আমরা কি দ্বিতীয় সূত্রটা ইউজ করব যে a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভিশন 1 মাইনাস r, যখন r লেস দেন 1। যেহেতু এখানে r এর মান 1 এর চেয়ে ছোট, এখন জাস্ট তুমি মান বসাই দাও। a এর মান হচ্ছে 16, 1 মাইনাস r, দেখো r এর মান কত? r এর মান হচ্ছে এখানে হাফ, তার মানে হাফ টু দি পাওয়ার n, মানে হাফ টু দি পাওয়ার হচ্ছে n, n মানে কয়টা পদ? এখানে আমরা কয়টা পদের সমষ্টি বের করব? 6টি পদের সমষ্টি। তার মানে n এর মান হচ্ছে এখানে 6, n এর মান হচ্ছে এখানে 6, তাহলে 1 মাইনাস r, তার মানে 1 মাইনাস হাফ। এইভাবে করে করলেই হয়ে গেল। এখন 16 ইন্টু 1 মাইনাস, দেখো 1 বাই 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে একটু আগে বললাম 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব, দুইবার গুণ করলে 2 টু দি পাওয়ার 6 হয়। তার মানে 2 এর উপর কিউব মানে 8, 8 ইন্টু 8 মানে 64। তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 64। আমি কিভাবে বের করলাম বলে দিচ্ছি বারবার। 2 টু দি পাওয়ার 6 মানে 2 কিউব ইন্টু 2 কিউব চিন্তা করতে পারো। 2 কিউব মানে 8, 8 ইন্টু 8 মানে 8 8 64। এভাবে চিন্তা করতে পারো, একটু ফাস্ট হবে, তোমার চিন্তা ভাবনা একটু ফাস্ট হবে। তাহলে 1 বাই এখানে আস্তে আস্তে 64, আর 1 থেকে হাফ ভাগ করলে তো হাফ থাকে। এখান থেকে তুমি যদি 16 ইন্টু 1 মাইনাস 1 বাই 64 করলে কি আসবে? 64 উপরে থাকবে, 64 মাইনাস 1 মানে 63, আর নিচে তো হাফ থাকতেছে। এই নিচের হাফটা আমরা যখন গুণ করলে কি হাফ আসবে নাকি 2 চলে আসবে? আমরা জানি যে গুণ করলে উপরে গেলে উল্টায় যায়, হাফটা উল্টায় যেয়ে 2/1 হয়ে যাবে, মানে 2 হবে। এখন তুমি জাস্ট কাটাকাটি করো, এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে 32, 16 দুগুণে 32, তার মানে 63/2, 63/2 হচ্ছে অ্যান্সার। তো দেখো এভাবে করে কিন্তু তুমি খুবই সহজে কিন্তু ধারা সমষ্টিগুলোর অ্যান্সারগুলো বের করতে পারবা। তো আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি, এরপরে একটা অসীম ধারার সমষ্টি বের করব। সেটা আরো সহজ। অসীম ধারার সমষ্টি বিভিন্ন পরীক্ষায় আসছে, ইতিমধ্যেই বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা অসীম সমষ্টিগুলো চলে আসছে। তোমরা ওটা দেখলেও খুবই ইজিলি করতে পারবা। মনে করো এখানে আমি যদি বলি যে 2 প্লাস, আচ্ছা 2 মাইনাস 1 প্লাস হাফ মাইনাস 1/4 ধারাটির পাঁচটি পদের সমষ্টি। ছোট করে দেখাই দিলাম, যে যাতে করে ক্যালকুলেশন গুলা তোমরা একটু দেখো, যে ক্যালকুলেশন গুলো ইজি হয়ে যাবে তোমরা করতে প্র্যাকটিস করতে। তোমরা আগে প্রসিডিওর গুলো দেখে নাও। এখানে প্রথম পদ কত? a = 2। সাধারণ অনুপাত কত? r এর মান -1/2 মানে -হাফ। এখানে কি এটার মান কি লেস দেন 1। তাহলে nটি পদের সমষ্টি আর লিখছি না, একবারই 5টি পদের সমষ্টি লিখতেছি। 5টি পদের সমষ্টি সূত্রে তুমি কি বসাবা? প্রথমে a বসাবা, a মানে হচ্ছে 2 ইনটু 1 মাইনাস, যেহেতু লেস দেন 1 তার মানে 1 মাইনাস r টু দি পাওয়ার n, r এর মান তো -হাফ টু দি পাওয়ার n, n মানে কি 5টি, তার মানে এখানে 5 আসবে। আর এখানে 1 মাইনাস r, r মানে -হাফ। তার মানে দেখো যে 2 আর
এখান থেকে 1 মাইনাস, এই যে দেখো এইটা মাইনাস হাফ টু দি পাওয়ার 5 দিলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর মাইনাস হাফ টু দি পাওয়ার 5 দিলেও তো একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর টু দি পাওয়ার 5 মানে কত? 32, তার মানে 1 বাই এখানে আসবে 32, আর এখানে আসতেছে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে তো 3/2। এখানে তুমি যদি ক্যালকুলেট করো যে 2 ইন্টু এখানে আসতেছে 32, উপরে আসতেছে 33, নিচে 1 প্লাস হাফ মানে 3/2। তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো 2 ইন্টু 33/32 ইন্টু 2/3, এটা নিচে ছিল, এটা উপরে গেলে উল্টে যাবে। এখন কাটাকাটি করো, এটা হচ্ছে 11, 16, আর এখানে আসতেছে 8, তার মানে 11/8 হবে অ্যান্সার। তো দেখো এভাবে করে তোমাকে ক্যালকুলেট করতে হবে, আর ক্যালকুলেশনকে ভয় পাওয়া যাবে না। তুমি ক্যালকুলেশনকে ভয় না করলে তুমি এগুলো অঙ্ক পারবা, আর ক্যালকুলেশন ভয় করলে কিন্তু অঙ্কগুলো তুমি পারবা না। তো আসো, এই ধরনের অঙ্কে যদি অসীম সমষ্টি দেওয়া থাকে, যে অসীম পর্যন্ত সমষ্টি বের করো, এই টাইপের কিছু যদি দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে করে করবা? অসীমতক সমষ্টি পর্যন্ত বের করতে যদি বলে, ধরো তোমাকে আমি বললাম যে 2 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/4 ধারাটির অসীমতক সমষ্টি কত? আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে দিব যে অসীমতক সমষ্টি যদি থাকতে হয় তাহলে আর এর মান অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে। প্রকৃত ভগ্নাংশ, এটা মনে রাখবা, আর এর মানটা কি হতে হবে? প্রকৃত ভগ্নাংশ, তাছাড়া সেটার অসীমতক সমষ্টি থাকবে না। তো দেখো এখানে আমরা যদি বলি যে এখানে এ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে কত? 1/2 মানে হচ্ছে হাফ, তাহলে আর এর মান কি? প্রকৃত ভগ্নাংশ। একটা প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। সেটা মাইনাস হোক আর প্লাস হোক, কিন্তু প্রকৃত ভগ্নাংশ যদি হয় তবেই শুধুমাত্র আমাদের অসীমতক সমষ্টি থাকবে। এবং অসীমতক সমষ্টির সূত্র কি? অসীমতক সমষ্টির সূত্র কি? একটু আগে যে সূত্রটা লিখে দিলাম মনে আছে? a/1 - r, এতই সহজ। a মানে কত? 2, 1 - r, আর এর মান কত? হাফ, তাহলে 2/1 - হাফ করলে 1 থেকে হাফ বিয়োগ করলে তো হাফই থাকে, তার মানে 2 × 2 মানে হচ্ছে 4 অ্যান্সার। তো দেখো কত সহজ করে তোমরা কিন্তু অসীমতক সমষ্টি বের করে ফেলতে পারবা। এটা যে কোনো অঙ্কে তুমি জাস্ট আর এর মান বের করবা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে, তোমার এটা একটা প্রকৃত ভগ্নাংশ আসলে অসীমতক সমষ্টি থাকবে, প্রকৃত ভগ্নাংশ না আসলে অসীমতক সমষ্টি থাকবে না। এরকমও কিন্তু অঙ্ক দেয়া থাকে, যেমন তোমাকে আমি যদি বলতাম যে 2 + 4 + 8 + 16 এটার অসীমতক সমষ্টি কত, তখন বলতে নাই। কেন নাই? আর এর মান বের করলে 4/2 মানে তো 2 আসছে, এটা কোথায় ভগ্নাংশ? ভগ্নাংশ তো ভগ্নাংশই না, প্রকৃত লাগবে তো তোমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেহেতু নাই, এটার অসীমতক সমষ্টি নাই। তো আমি মনে করি আজকের এই ভিডিওটা তোমার অনেক বেশি কাজে লাগবে। আগের দুটো ভিডিও দেখে নিবা, তাহলে তোমার পুরা ধারার সমষ্টি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।